হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের আমি সেমিস্টার 3 এইচএসের যারা স্টুডেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমি জিওগ্রাফির এবিটি এর থেকে 205 নম্বর যে পেজে যে মডেল সেটটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি শুধু অ্যান্সার বলবো না, এখানে প্রপার ডিসকাশন হবে এবং আমাদের এই চ্যানেলে AC26, AC159 এবং AC189-এর যে মডেল সেটগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে। কেন এই অ্যান্সারটা হবে তারও কারণ সেখানে বলা রয়েছে, যে কারণে তোমরা যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে কিংবা আমাদের প্লেলিস্টটাও চেক করে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমরা সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো, যাতে তোমাদের সাবজেক্টের উপরে একটু ভালো বেস কিংবা দক্ষতা তৈরি হবে। ঠিক আছে, শুধু আনসার বলে দিলে কিন্তু প্রচুর চ্যানেল এখন রয়েছে যারা এরকম শুধু আনসার বলে চলে যাচ্ছে এবং প্রচুর ভুলভাল আনসার বলছে। তো আমরা একদম ডিপ রিসার্চ করে প্রত্যেকটার কেন এই আনসারটা হবে তারও ডিসকাশন আমরা দেবো, যে কারণে ভিডিওর একটা ইম্পর্টেন্স রয়েছে। তোমরা ভিডিওটা মাইনরলি দেখো এবং নিয়ারেস্ট বন্ধুদের মধ্যেও শেয়ার করে নাও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই মডেল সেটটা হচ্ছে AC205, 205, ঠিক আছে। তো এই 205 থেকে বেসিক্যালি প্রথম যে কোশ্চেন্সটা আসছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মহাদেশীয় সঞ্চালনের জন্য দায়ী শক্তিগুলির মধ্যে একটি? আমরা জেনারেলি জানি মহাদেশীয় সঞ্চালনের ক্ষেত্রে দুটো শক্তি কথা আলফ্রেড ওয়েগনার বলেছিলেন, একটা হচ্ছে জোয়ারি বল আর একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। তাহলে এই দুটোর মধ্যে এখানে এই জোয়ারি বল কিংবা জোয়ারি শক্তি অপশানে রয়েছে, সেহেতু এই অপশান এটা এখানে কারেক্ট হচ্ছে। আর এই জোয়ারি শক্তির জন্য বেসিক্যালি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় পশ্চিমমুখী সঞ্চালন ঘটেছিল। ঠিক আছে, এবারে 2 নম্বর কোশ্চেন্সটা হচ্ছে, একটা হচ্ছে দাবি বা অ্যাসারশন আর একটা হচ্ছে রিজন। ঠিক আছে, তাহলে দাবি হিসেবে কি বলছে, ফিয়র্ড হলো হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। এটা সম্পূর্ণ একটা ঠিক কথা বলা হচ্ছে। রিজন কিংবা কারণ হিসেবে বলা হচ্ছে, উপকূলীয় পর্বত থেকে নেমে আসা হিমবাহগুলি সমুদ্রে পৌঁছতে পারে এবং সমুদ্রের তলদেশে তাদের ক্ষয় অব্যাহত রাখতে পারে। এটাও একদম কারেক্ট কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে অপশান এ যেটা রয়েছে, এ এবং আর উভয়ের সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এই অপশানটা এখানে রাইট হবে। ঠিক আছে, এরপরে 3 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে, নিচের কোন দুটি কাস্ট ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে? ঠিক আছে, এবারে এখানে দেখো, প্রথমে রয়েছে ড্রপস্টোন এবং অ্যাসেসনের একটি শঙ্কু। এটা হবে না, কাস্ট ভূমিরূপের সঙ্গে এই সমস্ত টার্মিনোলজির কোনো সম্পর্ক নেই। তারপরে রয়েছে গিজার উষ্ণ প্রসবন, এটাও হচ্ছে না। লবণ জলের অনুপ্রবেশ ও দূষণ, এটাও হচ্ছে না। তোমার 4 নম্বরে যেটা রয়েছে সিঙ্কহোল ও অদৃশ্য হয়ে যাওয়া নদী, এটা এখানে কারেক্ট অপশন হবে। আমরা যারা কাস্ট ভূমিরূপ পড়েছি তারা সিঙ্কহোল সম্পর্কেও অবগত এবং অদৃশ্য হয়ে যাওয়া নদী সেটা সম্পর্কেও অবগত। এবারে আমি তোমাদের একটা জিনিস বলি, যে কাস্ট অঞ্চলে যে নদী হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় কেন, তার কি কারণ রয়েছে? তো সেটা একটু আমি 2 লাইনে বলে দিই। সেটা কি বলতো, আমাদের কার্স্ট অঞ্চল যেহেতু অ্যাসিড মিশ্রিত জল কিংবা চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে, সেহেতু কার্বনেশন এবং দ্রবণ ক্ষয়ের দ্বারা কি হয়, ছোট বড় গর্ত যেগুলো আমরা জেনারেলি পড়েছি, সিঙ্কহোল, সোয়ালো হোল, ডোলাইন, উভালা প্রভৃতি সৃষ্টি করে। ঠিক আছে, এবং এই অংশগুলো দিয়ে কি হয়, নদীগুলো ভূগর্ভে প্রবেশ করে, সেহেতু সেই সমস্ত নদীগুলো অদৃশ্য হয়ে যায় কিংবা আমাদের চোখে পড়ে না। ঠিক আছে, তো যে কারণে বেসিক্যালি এইটা হচ্ছে তার রিজন হিসেবে তোমরা ধরতে পারো, যে কার্স্ট অঞ্চলে নদী অদৃশ্য হয়ে যাওয়ার কি কি কারণ রয়েছে, এটা তার একটা মেজর কারণ। ঠিক আছে, ভূমিধস জড়িত এখানে 4টে অপশানস রয়েছে, তার মধ্যে সি নম্বর অপশানটা যদি একটু পড়ি, সেক্ষেত্রে দেখতে পাবো যে জলের সিক্ত শিলা ধ্বংসাবশেষের ধীর থেকে খুব দ্রুত চলন। অর্থাৎ ভূমিধস বেসিক্যালি অত্যন্ত দ্রুত গতিতে কি হয়, ঢাল বেয়ে যখন নিম্নমুখী সঞ্চালন ঘটে তখন সেটাকে আমরা বলি ভূমিধস। ঠিক আছে, এক্ষেত্রে এই 4টে যে অপশানস রয়েছে তার মধ্যে এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। ঠিক আছে, যে কারণে এটা তোমরা রাইট অপশান হিসেবে কনসিডার করতে পারো। ঠিক আছে, এবারে 5 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, লরেশিয়া ভেঙে তৈরি হয়েছিল, এখানে 4টা অপশানস রয়েছে। প্রথমে যেটা রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া তো হবেই না। গন্ডোয়ানা ল্যান্ড থেকে বেসিক্যালি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আন্টার্কটিকা এগুলো সব মোটামুটি গন্ডোয়ানা ল্যান্ড ভেঙেই তৈরি হয়েছিল। ঠিক আছে? কিন্তু লরেশিয়া ভেঙে তৈরি হয়েছিল বেসিক্যালি ইউরেশিয়া। ঠিক আছে, তাহলে অপশান ডি এখানে কারেক্ট হচ্ছে।
আর তারপরে 6 নম্বরে যেটা রয়েছে অসত্য কোনটা সেটাই তোমাকে অবজার্ভ করতে বলছে। সেক্ষেত্রে প্রথম যেটা বলছে যে শিলামণ্ডলের নিচে বায়ুমণ্ডলের অবস্থান, এটা কোনোদিন সম্ভব নয়, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। তারপরে 2 নম্বরে বলছে আলফ্রেড ওয়েগনার তার মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের সাহায্যে পাত সংস্থান তত্ত্বের ভিত্তি স্পষ্ট স্থাপন করেন, এটা ঠিক কথা বলা হচ্ছে। 3 নম্বরে কি বলছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় একটি কাস্ট ভূমিরূপে তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ ভুল কথা। তারপরে 4 নম্বরে বলছে যে 2 মেরু অঞ্চল ছাড়াও পৃথিবীর আর কোথাও হিমবাহের অস্তিত্ব নেই। 4 নম্বরে যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল কথা বলা হচ্ছে। 2 মেরু ছাড়াও আরও অন্যান্য জায়গায় তোমার হিমবাহ রয়েছে, ঠিক আছে? 5 নম্বরে বলা হচ্ছে যে কাস্ট জানালা দেখা যায় চুনাপাথর গঠনযুক্ত অঞ্চল, এটা সম্পূর্ণ একটা রাইট কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের যদি সি অপশনটা দেখি 1, 3 এবং 4, এটাই হচ্ছে অসত্য আর কি। এখানে দেখো 1 নম্বর অপশনটাও অসত্য, 3 নম্বরেরটাও অসত্য এবং 4 নম্বরেরটাও অসত্য। তাহলে এখানে সির যে অপশনটা, এখানে সির অপশনটাই কারেক্ট হচ্ছে। এবার 7 নম্বরে যে কোশ্চেন্সটা রয়েছে কোন সমুদ্রে লবণতার হার সর্বাধিক, এখানে 4টা অপশনস রয়েছে। এর মধ্যে বেসিক্যালি রাইট অপশন যেটা হবে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে? বেসিক্যালি এই আটলান্টিক মহাসাগরে যেহেতু বাষ্পীভবনের হার বেশি হয় এবং বৃষ্টিপাত কম হয়, কিংবা নদীর থেকে যে জল সরবরাহর যে বিষয়টা সেটা তুলনামূলক অনেকটাই কম, সেহেতু এখানে গড় লবণতা বেসিক্যালি, এখানে আমি লিখে দিচ্ছি, একটু এটা নোট ডাউন করে নেবে, 35.67 পার্টস পার থাউজেন্ড, ঠিক আছে? তাহলে এটা বেসিক্যালি তোমার আটলান্টিক মহাসাগরের গড় লবণতা। এই যে 35.67 পার্টস পার থাউজেন্ড, এটা বেসিক্যালি আমি যদি একদম পাতি বাংলায় বলি, 1000 গ্রাম জলের মধ্যে বেসিক্যালি 35.67 গ্রাম লবণ রয়েছে, ঠিক আছে? তাহলে আটলান্টিক মহাসাগরের লবণের পার্সেন্টেজটা যেটা থাউজেন্ডে রয়েছে সেটা একটু ভালো করে মাথায় রাখবে। 8 নাম্বারের যে কোশ্চেন্সটা বলছে একটা হচ্ছে, এটা হচ্ছে বিবৃতি 1, বিবৃতি 2, অর্থাৎ স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন। প্রথমটা কি বলছে যে শিশিরাঙ্কের তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম বা বেশি হলে ঘনীভবন ঘটতে পারে, এই কথাটা এখানে বলা হচ্ছে। এটাকে ঠিক কথা বলছে? এটা সম্পূর্ণ একটা ভুল কথা বলা হচ্ছে। কেন ভুল কথা বলা হচ্ছে? অর্থাৎ বাষ্প যে প্রক্রিয়ায় বেসিক্যালি তরলে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি যে ঘনীভবন। কিন্তু এখানে কি বলছে যে শিশিরাঙ্কের তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম বেশি হলে তখন সেটাকে ঘনীভবন ঘটতে পারে, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এবং 2য় নম্বরে বিবৃতিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শিশির হলো ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সংঘটিত ঘনীভবনের একটি রূপ। এখানে বেসিক্যালি আমি যদি কথা বলি যে প্রথমটা তো ভুলই বলছে, দ্বিতীয়টা কিন্তু ঠিক বলা হচ্ছে। তাহলে এখানে অপশান বি যেটা রয়েছে শুধুমাত্র বিবৃতি 2 সঠিক, তাহলে অপশান বি এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে 9 নম্বরে আমি কোশ্চেন্সটার দিকে যদি আমি চোখ রাখি, সেক্ষেত্রে এটা হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং রয়েছে। সেক্ষেত্রে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2-র মধ্যে এতে যেটা রয়েছে 4 o'clock রেইন, অর্থাৎ এটা নিয়ে যে লেখা রয়েছে এটা সম্পূর্ণ স্পেলিং মিস্টেক। 4 o'clock রেইন যেটা, সেটা দেখা যায় বেসিক্যালি পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে, অর্থাৎ 3 নম্বর। তাহলে এটা হচ্ছে তোমার অপশান এ। তারপরে বৃষ্টির ছায়া অঞ্চল, বৃষ্টির ছায়া অঞ্চল কোথায় দেখা যায়? শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়, তাহলে এটা হচ্ছে তোমার বি। তারপরে মিমির কম ব্যাসযুক্ত বরফখণ্ড মিশ্রিত বৃষ্টিপাতকে কি বলে? এটা বেসিক্যালি সিল্ট বলা হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপশান সি। এবং সীমান্তে বৃষ্টি কোথায় দেখা যায়? ঘূর্ণবাদ জনিত বৃষ্টির ক্ষেত্রে সীমান্তে বৃষ্টি দেখা যায়, তাহলে এখানে হচ্ছে অপশান ডি। তাহলে আমি এখানে পাচ্ছি যে এর নম্বর 3, অর্থাৎ এর 3 নম্বর হচ্ছে ডির দাগের অপশানটাই রয়েছে। তারপরে হচ্ছে তোমার বির 4, এটা হচ্ছে বির 4, তারপরে হচ্ছে সির 1, তারপরে ডি এর 2, তাহলে অপশান ডি এখানে কারেক্ট অপশানস হচ্ছে, ঠিক আছে? এবারে 10 নম্বরে যেটা বলছে, ডিমান্ড করছে কিংবা অ্যাসারশন হিসেবে যেটা বলছে যে ধোঁয়া প্লাস কুয়াশা ইজিক্যাল টু ধোঁয়াশা, হ্যাঁ? তারপরে বলছে রিজন হিসেবে কলকারখানা যানবাহন থেকে নির্গত দূষিত গ্যাস ও বায়ুতে ভাসমান বস্তুকণার সঙ্গে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধোঁয়াশার সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা ধোঁয়াশা পড়ে বা ধোঁয়াশার কারণ হিসেবে যেটা বলছি দুটোই কারেক্ট কথা বলা হচ্ছে। তাহলে এখানে অপশান বি যেটা রয়েছে যে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা, তাহলে এখানে হচ্ছে তোমার অপশান বি কারেক্ট হচ্ছে। 11 নম্বর দাগের যে কোশ্চেন্সটা বলছে সেটা হচ্ছে গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায়, এখানে 4টা অপশানস বলা হয়েছে, তার মধ্যে বেসিক্যালি রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। আর এই যে ধাতবীয় নুড়িটাকে বেসিক্যালি পলিমেটালিক
কিংবা নডিউলও বলা হয়, এবং এর মধ্যে ম্যাঙ্গানিজ ছাড়াও আমি এখানে লিখে দিই পলিমেটালিক নডিউল বলা হয়। এর মধ্যে ম্যাঙ্গানিজ ছাড়াও নিকেল থাকে, তারপরে কপার থাকে, তারপরে কোবাল্টও থাকে। এই সমস্ত উপাদানগুলো থাকে ম্যাঙ্গানিজ ছাড়া। তাহলে সমুদ্রে, গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, যেটাকে বেসিক্যালি পলিমেটালিক নডিউলও বলা হয়, এবং তার মধ্যে বেসিক্যালি নিকেল, কপার, কোবাল্ট এগুলো রয়েছে। ঠিক আছে। তারপরে এখানে 12 নম্বর কোশ্চেন্স কি বলা হচ্ছে, 1, 2, 3, 4 এর মধ্যে সঠিক বিকল্পটি বেছে নিয়ে এটি সম্পূর্ণ করো। এবারে 12 নম্বর দাগে কি বলছে একটু দেখে নেওয়া যাক। এবারে এই ডায়াগ্রামটা আমরা যদি স্টাডি করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো সূর্যর থেকে প্রায় 10,000 কিলো ক্যালোরি এনার্জি আসছে, যেটা বেসিক্যালি উৎপাদকের উপরে। তারপরে উৎপাদক থেকে প্রাথমিক শ্রেণীর খাদক, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় শ্রেণীর খাদক। এবারে আমরা অবজার্ভ করব যে প্রাথমিক শ্রেণী উৎপাদক যেটা রয়েছে, উৎপাদকে 10,000-এর মধ্যে কত পৌঁছয়, তারপরে কত পৌঁছয়, তারপরে কত পৌঁছয়, এবং তারপরে কত পৌঁছয়। এটা বেসিক্যালি 10,000 কিলো ক্যালোরি যেহেতু এনার্জি এখানে আসছে, সেক্ষেত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন কিংবা উৎপাদকের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে 10,000-ই আসে। ঠিক আছে। এবারে এর 10% কত হয়, 10,000-এর 10% কত হয়, 1,000। তাহলে এখানে তোমার প্রথম শ্রেণীর খাদকের ক্ষেত্রে 1,000 কিলো ক্যালোরির তোমার ট্রান্সফার হয়, এখান থেকে এখানে ট্রান্সফার হয়। তারপরে 1,000 থেকে আবার 10%, 1,000-এর 10% মানে কত হয় তোমার 100 বা 100। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা লিন্ডেম্যানের সূত্র অবলম্বনে 10% করে যে এনার্জি, যেটা হচ্ছে তোমার একটা স্তরের খাদকের থেকে আরেকটা স্তরের খাদকে ট্রান্সফার হয়, সেটা এখানে অ্যাপ্লাই করছে। ঠিক আছে। তাহলে 10,000-এর থেকে 1,000, 1,000 থেকে 100, এবং 100 থেকে যেটা মানুষের কাছে যায় সেটা হচ্ছে 10%। ঠিক আছে, 10%। আর 10%-এর পরে যেটা 10-এর 10% মানে তোমার 1% হবে, তাহলে ওটা বাদ দাও। তাহলে এখানে তোমার এই যে অর্ডারটা রয়েছে, এই অর্ডার অনুযায়ী আমাদের অপশানটা স্টাডি করলে কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখো তো। প্রথমে যেটা রয়েছে এটা সম্পূর্ণ ভুল অপশান। বি নম্বর দাগে যেটা রয়েছে দেখো, প্রথমে হচ্ছে 10,000, তারপরে 1,000, তারপরে 100, তারপরে 10। অর্থাৎ 10,000-এর 10% মানে 1,000, 1,000-এর 10% মানে 100, 100-র 10% মানে হচ্ছে 10। তাহলে এই অপশানটা এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে। 13 নম্বরের কোশ্চেন্সটা বলা হচ্ছে যে প্রবাহমান জল যে প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ। প্রথমে হচ্ছে লেন্টিক। লেন্টিকটা বেসিক্যালি কি বলতো, স্থির জলের বাস্তুতন্ত্রের উদাহরণ, অর্থাৎ যেটা হচ্ছে তোমার পুকুর কিংবা হ্রদের জল। এবং প্রবাহমান জলের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে লোটিক। ঠিক আছে। অর্থাৎ অপশান ডি এখানে যেটা রয়েছে লোটিক। লোটিক বেসিক্যালি নদ নদীর জলের যে বাস্তুতন্ত্র তার একটা উদাহরণ। ঠিক আছে। তাহলে এখানে অপশান ডি কারেক্ট হচ্ছে। এবার 14 নম্বর দাগের যে কোশ্চেন্সটা আসছে, এখানে হচ্ছে সঠিক ইনফরমেশন কোনটা বলছে সেটা একটু ভালো করে অবজার্ভ করতে হবে। প্রথমে বলছে দুটি বাস্তুতন্ত্র অন্তর্বর্তী মিশ্র এবং পরিবর্তনশীল বাস্তুতন্ত্র হলো ইকোটোন। এটা সম্পূর্ণ একটা রাইট কথা বলছে। 2 নম্বরে বলা হচ্ছে ইকোটোন এলাকায় প্রচুর সংখ্যক জীবগোষ্ঠী পরিলক্ষিত হয়, যেটাকে বেসিক্যালি এজ এফেক্টও বলা হয়। এটা সম্পূর্ণ ঠিক কথাই বলা হচ্ছে। এবং 3 নম্বরে যেটা বলা হচ্ছে প্রকৃতির মৌলগুলো, এটা প্রভৃতি রয়েছে, এটা সম্পূর্ণ স্পেলিং একটা মিস্টেক। তাহলে প্রকৃতির মৌলগুলো বা মৌলগুলি জৈব ভূরাসায়নিক চক্রের মাধ্যমে জীবজগৎ ও পরিবেশের মধ্যে আবর্তিত হয় না। এটা সম্পূর্ণ একটা ভুল কথা, কারণ আমাদের যে প্রকৃতিগত মৌলগুলো সেগুলো জৈব ভূরাসায়নিক চক্রের মাধ্যমেই বেসিক্যালি জীবজগৎ এবং পরিবেশের মধ্যে আবর্তিত হয়। তাহলে 3 নম্বরেরটাও ভুল গেল। আর 4 নম্বরে যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ একটা ঠিক কথাই বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে অপশান সি যেটা রয়েছে 1, 2 এবং 4, এই 1, 2 এবং 4 এই তিনটেই হচ্ছে সঠিক। ঠিক আছে। আর মাঝখানে যেটা রয়েছে 3 নম্বরটা সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা কথা এখানে বলা হচ্ছে। তারপরে 15 নম্বর দাগের যে কোশ্চেন্সটা বলছে সেটা হচ্ছে তোমার যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী এবং মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয়, তাকে যে প্রকার খাদ্য শৃঙ্খল বলা হয়। এখানে 4টে অপশান রয়েছে, তার মধ্যে গ্রেজিং যেটা, সেটাই বেসিক্যালি এখানে কারেক্ট অপশান। অর্থাৎ আমরা যারা পড়ে আসছি গ্রেজিংয়ের সংজ্ঞা বা গ্রেজিং যে খাদ্য শৃঙ্খল যেটা রয়েছে, তো সেটা ভালো করে পড়লে আমরা বুঝে যাব যে এটাই হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খলের কথা বলা হচ্ছে। তাহলে অপশান এ এখানে কারেক্ট হচ্ছে। তারপরে 16 নম্বর দাগের কোশ্চেন্সটা বলছে কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল।
অর্থাৎ এখানে হচ্ছে 1911 থেকে 21, অর্থাৎ এখানে রয়েছে এই যে অপশান বি 1911 থেকে 21, এই সময়কালে বেসিক্যালি -0.31% নেগেটিভ গ্রোথ দেখা গেছিল। আর এই সময় বেসিক্যালি তোমার এই ম্যালেরিয়া, প্লেগ, কলেরা, দুর্ভিক্ষ, বন্যা, খরা ইত্যাদি কারণে প্রচুর মানুষ মারা গিয়েছিল, যে কারণে তোমার ঋণাত্মক বৃদ্ধি, যেটা নেগেটিভে তার পার্সেন্টেজটাও আমরা বলে দিলাম। তো এটা একটু ভালো করে মাথায় রেখো। 17 নম্বর দাগের কোশ্চেন্সটা আসছে যে পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে কি বলা হয়? এখানে 4টা অপশানস রয়েছে, তার মধ্যে ট্রান্সহিউম্যান্স যেটা রয়েছে এটা এখানে কারেক্ট অপশানস হবে। অর্থাৎ কি হয়, এরা মূলত তোমার শীতকালে শীত প্রধান অঞ্চলে যারা যাযাবররা, তারা বেসিক্যালি পাহাড়ের থেকে নিচে নেমে আসে, আবার যখন শীত শেষ হয়ে যায় তখন তারা আবার পাহাড়ে গিয়ে বসবাস করে। তাহলে অপশান এ এখানে কারেক্ট অপশানস হচ্ছে, ঠিক আছে। এরপর 18 নম্বরে যে কোশ্চেন্সটা রয়েছে, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? এখানে 4টা অপশানস রয়েছে, তার মধ্যে চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে বেসিক্যালি জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়। এখানে বেসিক্যালি জন্মহার এবং মৃত্যুহার প্রচুর কম। এটা বেসিক্যালি যে ওয়ার্নার থমসন, যিনি 1929 সালে যে তার তত্ত্বটা দিয়েছিলেন, সেখানেই তার 4th স্টেজের কথা এখানে বলা হচ্ছে। এবং 4th স্টেজের ক্ষেত্রে যে দেশগুলো আছে তার মধ্যে ইউরোপের যে উন্নত দেশগুলো রয়েছে, যেমন সুইডেন, পর্তুগাল, এগুলো বেসিক্যালি এর এক্সাম্পল হিসেবে কার্যকরী। তাহলে 18 নম্বর দাগের অপশান ডি এখানে কারেক্ট হচ্ছে। এবারে 19 নম্বর দাগের যে কোশ্চেন্সটা রয়েছে, সেটা হচ্ছে তোমার বন্যাপ্রবণ অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে ওঠে, তা হলো এখানে 4টে অপশানস রয়েছে। তার মধ্যে আমরা যদি স্টাডি করি যে শুষ্ক বিন্দু বসতি, তো এই শুষ্ক বিন্দু বসতি বা ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট, যেটা বেসিক্যালি সেই সমস্ত জায়গায় গড়ে ওঠে যেখানে তোমার সারা বছর বন্যা হয়। তো এমন একটা স্যাঁতস্যাঁতেকর পরিবেশ থেকে মানুষ বাঁচার জন্য উঁচু কিংবা শুষ্ক জায়গাতে বিক্ষিপ্ত স্থানে বসতি তৈরি করে, ঠিক আছে। এটা বেসিক্যালি তোমার গঙ্গা কিংবা যে ঘরঘরা নদীর প্লাবনভূমিতে যে বসতি গড়ে উঠেছে, সেটা বেসিক্যালি এই ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট হিসেবে পরিচিত, ঠিক আছে। তাহলে উদাহরণটাও ভালো করে একটু নোট ডাউন করে নিতে পারো তোমরা। এবারে 20 নম্বর দাগের যে কোশ্চেন্সটা বলা হচ্ছে, এখানে তোমরা জাস্ট অবজার্ভ করলে বুঝতে পারবে। প্রথমে বলা হচ্ছে যে আমাদের ভারতের যে সেন্সাস হয়েছিল, তো সেখানে সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, এখানে টোটাল 4টে অপশন দিয়েছে। একটা মানে একটা শহর হিসেবে আমরা তখনই পরিগণিত করতে পারবো, তার কিছু মিনিমাম ক্রাইটেরিয়া থাকে। সেই শহরে বেসিক্যালি 5,000 জন জনসংখ্যা থাকতে হবে এবং প্রত্যেক বর্গ কিলোমিটারে বেসিক্যালি 400 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে যেন 400 জন মানুষ বসবাস করে। এবং পুরুষ মানুষ সেখানকার প্রায় 75% পুরুষ, যারা অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেই জায়গাটা বা সেই এলাকাটাকে আমরা শহর কিংবা নগর হিসেবে আমরা পরিগণিত করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানের ক্ষেত্রে এই যে 3টে ক্রাইটেরিয়া বললাম, যে 5,000 জন মানুষ, 400 জন প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে বসবাস এবং পুরুষ মানুষের 75% অকৃষিকার্যের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে এখানে 5,000 জন মানুষটা এখানে কারেক্ট হবে, মানে অপশান বি। এবারে 21 নম্বরের কোশ্চেন্স বলছে যে 1, 2, 3 এবং 4-এর সঠিক বিকল্পগুলো বেছে চিত্র সম্পূর্ণ করো। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে কি সেটেলমেন্ট আমরা দেখতে পাচ্ছি, মানে একটা জায়গাতে বেশ কিছুজন, তারপর আবার অনেক দূরে আবার কয়েকজনের সেটেলমেন্ট রয়েছে। তাহলে এটাকে আমরা হ্যামলেট হিসেবে বলতে পারি। তাহলে প্রথমটা আমরা হ্যামলেট পাচ্ছি, ঠিক আছে। তারপরে সেকেন্ড নম্বর যেটা রয়েছে, সেটা বেসিক্যালি দেখো প্রচুর মানুষ এক জায়গায় বসবাস করে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার গোষ্ঠীবদ্ধ। আর তারপরে যেটা রয়েছে, সেটা বেসিক্যালি চারদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অল্প অল্প করে, তাহলে এটাকে আমরা বিক্ষিপ্ত জনবসতি হিসেবে কনসিডার করতে পারি। এবং তারপরে যেটা রয়েছে সেটা দেখো একটা লাইন ধরে রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে রৈখিক বসতি। তাহলে এখানে আমরা যদি সঠিক অর্ডারটাকে দেখতে যাই, প্রথমে হ্যামলেট, তাহলে এখানে অপশানের মধ্যে 1 নম্বরে হ্যামলেট রয়েছে সি। তারপরে রয়েছে তোমার গোষ্ঠীবদ্ধ, গোষ্ঠীবদ্ধ ঠিক আছে, বিক্ষিপ্ত ঠিকই আছে, তারপরে হচ্ছে রৈখিক, রৈখিক, তাহলে অপশান সি এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে। এবারে 22 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, সেটা বেসিক্যালি আমরা পিরামিডটাকে যদি স্টাডি করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে তোমার জন্মহার এখানে প্রচুর, অর্থাৎ নিচের যে এটা কতটা বড় দেখতে পাচ্ছি, তাহলে জন্মহার এখানে বেশি এবং বয়স্কদের সংখ্যা এখানে কম। হুম আর পিরামিডটা বেসিক্যালি তোমার ত্রিভুজের মতো আকৃতি দেখতে, তাহলে এ জায়গাতে আমরা কি বলতে পারি, এটা বেসিক্যালি অপশান সি যেটা রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড, তাহলে এটা এখানে কারেক্ট অপশানস হবে।
এবং এই পিরামিডের আন্ডারে যে সমস্ত দেশগুলো আছে সেগুলো বেসিক্যালি পুষ্টির অভাব দেখা যায়, সেগুলোতে শিক্ষার অভাব দেখা যায়। তো এর মতো এই সমস্ত দেশগুলোর মধ্যে তোমার নাইজেরিয়া, তারপরে ইথিওপিয়া, এই সমস্ত দেশগুলো বেসিক্যালি এই ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিডের আন্ডারে আছে। তাহলে এখানে তাহলে অপশান সি এখানে কারেক্ট হচ্ছে। তারপরে 23 নম্বর দাগের আবার একটা জনসংখ্যা সংক্রান্ত 3টে ডায়াগ্রাম দেওয়া রয়েছে এবং এই 3টে ডায়াগ্রাম স্টাডি করে বলতে হবে যে কি বলা হচ্ছে। প্রথম যেটা বলা হচ্ছে যে এটা রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে তোমার জন্মহার কম কিন্তু মৃত্যুহার বেশি। যেখানে জন্মহার কম হবে এবং মৃত্যুহার বেশি হবে, সেক্ষেত্রে সেখানে কি হবে, তোমার ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটবে। ঠিক আছে। তারপরেরটা যেটা বলা হচ্ছে তোমার জন্মহার বেশি, অর্থাৎ জন্মহারটা উপরে রয়েছে দেখো, আর মৃত্যুহারটা নিচে রয়েছে। আর প্রথমটার ক্ষেত্রে মৃত্যুহার উপরে ছিল, জন্মহার নিচে ছিল। তাহলে এর ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে জন্মহার বেশি কিন্তু মৃত্যুহার কম। তাহলে এক্ষেত্রে তোমার ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটবে। এবং তারপরের যেটা রয়েছে সেটা বেসিক্যালি দেখো যে মোট জন্মহার সময়ের সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হয়নি, হ্রাসও ঘটেনি বৃদ্ধিও ঘটেনি, একটা সোজাসুজি গ্রাফটা চলে গেছে। ঠিক আছে। অর্থাৎ নিচেও নামেনি উপরের দিকেও ওঠেনি। তাহলে এটাকে আমরা শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি বলি। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এই যে 3টে ক্রাইটেরিয়া ম্যাচ করছে অপশান ডি যেটা রয়েছে সেটার সঙ্গে, অর্থাৎ ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি প্রথমটার ক্ষেত্রে। ঠিক আছে। তারপরেরটা হচ্ছে তোমার ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, কিংবা যেটাকে আমরা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধিও বলি। ঠিক আছে। এটা হচ্ছে স্থিতিশীল। তাহলে এইটুকু জিনিস আশা করছি বোঝাতে পারলাম। এরপরে 24 নম্বর দাগের যে কোশ্চেন্সটা রয়েছে, অপশান এ যেটা রয়েছে মশলার বাগান, এটা হচ্ছে ম্যাচ দ্য ফলোইং দিয়েছে। তাহলে মশলার বাগান কাকে বলা হয়? কেরালাকে। তাহলে এখানে হচ্ছে তোমার অপশান এ। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চতম শহর, এখানে যে কটা রয়েছে তার মধ্যে সব থেকে উচ্চতম শহর যেটা সেটা হচ্ছে লে। লে একটা তোমার আমাদের যে ইন্ডিয়ান টেরিটরিগুলো রয়েছে তার মধ্যে লেও পড়ে। তাহলে লে হচ্ছে পাহাড়ি অঞ্চল, যে কারণে এই কটার মধ্যে সব থেকে উঁচুতম জায়গা হচ্ছে লে। এবং 3 নম্বরে কমলালেবু শহর, কমলালেবু শহর হিসেবে আমরা কাকে জানি? নাগপুরকে বেসিক্যালি কমলালেবু শহর বলা হয়। তাহলে এখানে হচ্ছে অপশান সি। তারপরে বলা হচ্ছে তোমার ভারতের রুর বেসিক্যালি দুর্গাপুরকে বলা হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তাহলে এটা হচ্ছে অপশান ডি। এবং ই নম্বর দাগে যেটা পড়ে আছে সেটা হচ্ছে ভারতের হলিউড, যেটা মুম্বাইকে বলা হয়। তাহলে এটা হচ্ছে ই। তাহলে এখানে 5খানা অপশান তোমাকে ম্যাচ দ্য ফলোইং এ করতে হচ্ছে। করে এখানে রাইট অপশান যেটা আসছে দেখো সেটা হচ্ছে অপশান এ, অর্থাৎ এ নম্বর দাগেরটা হচ্ছে 4। এই দেখো এ নম্বর দাগেরটা এই যে 4। ঠিক আছে। তাহলে অপশান এ এখানে কারেক্ট হচ্ছে। এবারে পার্ট সি থেকে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং এটা পড়ে 26 এবং 27 নম্বর দাগের প্রশ্নের উত্তরটা দিতে বলছে। ঠিক আছে। এবারে তোমরা একটু ভিডিওটা পজ করে অনুচ্ছেদটা একটু পড়ে নাও। 26 নম্বর দাগের কোশ্চেনের আনসারটা বেসিক্যালি বলা হচ্ছে যে নিচের কোন প্রকার শক্তিটি অফুরন্ত। এবারে আমি এইটা না হলে আমি তোমাদের জন্যই ছাড়লাম, কারণ এই অনুচ্ছেদটা যদি কেউ ভালো করে পড়ো এই প্রশ্নটাও উত্তর দিতে পারবে এবং তার পরের যে প্রশ্নটা রয়েছে সেটারও তোমরা উত্তর দিতে পারবে। তাহলে এই 26 এবং 27 নম্বর কোশ্চেনের আনসার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি হবে। ঠিক আছে। আমি একদম ডিরেক্ট 28 নম্বর কোশ্চেন্সটায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে 2011 সালের তথ্য অনুসারে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটা? সরি, এখানে আমরা 25 নম্বর দাগের কোশ্চেন্সটা একটু ছেড়ে এসেছি, তো সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে ভারতের জনগণনার ইতিহাসে সর্বপ্রথম মহানগর কোনটা? এটা হচ্ছে বেসিক্যালি 4টে অপশানের মধ্যে অপশান বি যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা। কলকাতা এখানে কারেক্ট হবে। ব্রিটিশ আমলে যখন সেন্সাস শুরু হয়েছিল সেটা হচ্ছে 1872 সালে। তাহলে 1872 সালে কলকাতা বেসিক্যালি সর্বপ্রথম মহানগর হিসেবে পরিগণিত হয়েছিল এবং কলকাতাতে আমরা জানতাম যখন ব্রিটিশ আমলের শাসন চলছিল তখন কলকাতা আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল হিসেবেও তখন পরিগণিত ছিল। তাহলে এখানে হচ্ছে অপশান বি কারেক্ট হচ্ছে। তারপরে আবার ডিরেক্ট আমি চলে যাচ্ছি 28 নম্বর দাগের কোশ্চেন্সটায়। 28 নম্বর দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার কী হবে সেটা একটু আমাকে বলো, আমিও বলে দিচ্ছি। একটুখানি ওয়েট করছি, তোমাদের কি মনে হচ্ছে সেটা একটু ভালো করে অবজার্ভ করে দেখো। ওই আমি বলে দিই 28 নম্বর দাগের কোশ্চেনের আনসার যেটা হবে সেটা হচ্ছে সিকিম। অর্থাৎ সিকিম হচ্ছে আমাদের ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের মধ্যে একটা, যেটা হচ্ছে 2011 সালে জনগণনা অনুযায়ী পাওয়া গেছে। এবারে 29 নম্বর দাগের কোশ্চেন্সটা রয়েছে ভারতের কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? এটা বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ যেটা রয়েছে অপশান এ, এটাই হচ্ছে কারেক্ট। অর্থাৎ অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার
কাভালি এবং আদ্দাকুর, এছাড়াও আর কয়েকটা জায়গা রয়েছে যেগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো এইগুলো বেসিক্যালি উত্তোলক অঞ্চল হিসেবে তোমার প্রথম স্থান অধিকার করে। তাহলে অন্ধ্রপ্রদেশ এখানে কারেক্ট অপশানস হবে। অভ্র অন্ধ্রপ্রদেশ, এর থেকে একটু ভালো করে মাথায় রাখবে, অভ্র মানে অন্ধ্রপ্রদেশ প্রথম স্থান। ঠিক আছে, এবারে 30 নম্বর দাগের যে কোয়েশ্চেনটা আসছে, জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকার জোর দেয় যে বিষয়গুলোর উপর, এখানে 4টে টোটাল অপশানস দিয়েছে। তার মধ্যে এখানে যেটা কারেক্ট অপশানস হবে, প্রথমটা বলছে যে জল ও মাটি সংরক্ষণ। এটা অবশ্যই তোমার জল মাটি সংরক্ষণের ক্ষেত্রে জলবিভাজিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে 2 নম্বরে ভূমি ও মাটির প্রাথমিক উৎস উন্নত করা, এটা হবে না, এটা সম্পূর্ণ ভুল একটা কথা। জলবিভাজিকা ব্যবস্থাপনার সঙ্গে এটার কোনো ইন্টারলিঙ্ক নেই। 3 নম্বরে বলছে জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকার মানুষজনের আয় বৃদ্ধি করে, এটা অবশ্যই ঠিক কথা বলা হচ্ছে। এবং 4 নম্বরে যেটা বলা হচ্ছে কেবলমাত্র কৃষি এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করে আয় বৃদ্ধি, এটা বেসিক্যালি ঠিক কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে 1, 3 এবং 4 নম্বর কথাটা ঠিক বলা হচ্ছে। অর্থাৎ এখানে অপশান সি যেটা রয়েছে 1, 3 এবং 4, এটা হচ্ছে কারেক্ট হবে। এবারে আবার ম্যাচ দ্য ফলোইং এসছে। এখানে ম্যাচ দ্য ফলোইং যদি আমি দেখি, সেক্ষেত্রে টোটাল 5খানা রয়েছে, বা ডান স্তম্ভ রয়েছে আর বাম স্তম্ভ 5খানা রয়েছে। এবারে আমরা মিলিয়ে দেখি। প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভারতের খনির ভাণ্ডার কাকে বলা হয় বলো তো? ছোটনাগপুর মালভূমি। তো এই ছোটনাগপুর মালভূমিকে বেসিক্যালি ভারতের খনির ভাণ্ডার বলা হয়। তাহলে অপশান বি হচ্ছে এটা। তারপরে ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য, ঠিক আছে, এখানে বেসিক্যালি যে ওড়িশা রয়েছে না, তো ওড়িশা এখানে হচ্ছে রাইট অপশানস হবে। অর্থাৎ ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য হচ্ছে ওড়িশা। তামার খনির জন্য বিখ্যাত যেটা, অপশান ডি যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রী। অর্থাৎ 1 নম্বর দাগে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার ডি। আর ক্ষেত্রীটা বেসিক্যালি রাজস্থানে অবস্থিত। আর ঈদ দাগে যেটা রয়েছে কোবরা কয়লা খনির অবস্থান, এটা বেসিক্যালি ছত্তিশগড়। অর্থাৎ তাহলে এটা হচ্ছে ই। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে এটার মধ্যে কোনোটা হবে না, কারণ এখানে অপশানগুলো স্পেলিং মিস্টেক রয়েছে। তাহলে এ নম্বর দাগেরটা 5, এখানে যদি এটা আমি 5 করে দিই তাহলে সবগুলো ম্যাচ করে যাচ্ছে। তাহলে এ নম্বর দাগেরটা 5, বি নম্বর দাগেরটা 4, ঠিক আছে, তারপরে সি নম্বর দাগেরটা 3, ডি নম্বরেরটা 1, আর ই নম্বর দাগেরটা 2। তাহলে অপশান এ এখানে কারেক্ট হবে। এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, এটা একটু 5 হতো, ঠিক আছে। তাহলে অপশান এটা এখানে কারেক্ট হচ্ছে। তাহলে 32 নম্বর দাগের যে কোশ্চেন্সটা রয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম। এখানে যে কটা অপশানস রয়েছে আমরা জেনারেলি যেটা জানি সেটা হচ্ছে WTO, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বেসিক্যালি ভারতের সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম। এবারে এটা সদর দপ্তরের নাম কি বা কোথায় অবস্থিত সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, WTO সদর দপ্তর কোথায় অবস্থিত। এবার 33 নম্বর দাগের কোশ্চেন্সটা হচ্ছে আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে কোন প্রকার জলসেচ ব্যবস্থা। এটা বেসিক্যালি খাল কিংবা নল, তোমার জলাশয় কিংবা আর্টেজিও কূপ হবে না। অর্থাৎ নলকূপ যেটা রয়েছে, এই নলকূপ বেসিক্যালি তোমার আর্সেনিক দূষণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কারণে এখানে নলকূপ বা কূপ বা অপশান সি এখানে কারেক্ট হচ্ছে। অর্থাৎ ভূগর্ভ থেকেই তো আর্সেনিক আসে বেসিক্যালি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার আর্সেনিক দূষণের ক্ষেত্রে ভূগর্ভ থেকে জল আসে নলকূপের সাহায্যে, তাহলে নলকূপ এখানে কারেক্ট অপশানস হবে। তারপরে 34 নম্বর দাগের কোশ্চেন্সের ক্ষেত্রে অ্যাসেশন বলছে ভারতের পাট চাষ ক্রমশ রুগ্ন হয়ে পড়েছে, এটা অবশ্যই ঠিক কথা বলা হচ্ছে। এবং তার রিজন হিসেবে বলা হচ্ছে যে পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার ভারতীয়দের মধ্যে ক্রমশ বেড়েছে, এটাও ঠিক কথা বলা হচ্ছে। তাহলে এখানে বেসিক্যালি অপশান ডি যেটা রয়েছে, এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা তাহলে ঠিক হচ্ছে। তাহলে অপশান ডি। আর 35 কিংবা লাস্ট যে কোশ্চেন্সটা রয়েছে, কোন খ্রিস্টাব্দে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু হয়। এটা বেসিক্যালি 1986, ঠিক আছে, 1986 সালে শুরু হয়েছিল, যেটা বেসিক্যালি সর্বসাধারণের জন্য নয়, মূলত যারা অধ্যয়ন করতো বা গবেষণা কাজ করতো তাদের জন্যই বেসিক্যালি এই ফেসিলিটিসটা শুরু করেছিল 1986-এ। পরে জনসাধারণের জন্য শুরু হয় 1995-এ। তাহলে এটাও মাথায় রাখো, যদি এটা কোশ্চেন্স আসে তাহলে সেটার অ্যান্সার এটা হবে। যদি সর্বসাধারণের জন্য ইন্টারনেট শুরু হয় 1995-এ 15ই আগস্ট। তাহলে 15ই আগস্ট 1995 সালে বেসিক্যালি ভারত সঞ্চার নিগমের হাত ধরে
ভারত সঞ্চার নিগমের হাত ধরে 1995 সালে 15ই আগস্ট বেসিক্যালি সর্বসাধারণের জন্য ইন্টারনেট শুরু হয়। তাহলে এই 25টা কোশ্চেন্স আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে। সেক্ষেত্রে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমি ফোর্স করব না। তোমাদের যদি মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো। তাহলে পরবর্তীকালে আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো জিওগ্রাফি সাবজেক্ট রিলেটেড। ঠিক আছে? তাহলে ভিডিওটা আজকের আমি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক।